প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জেসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠান আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের বিষয়বস্তু হচ্ছে কিডনি রোগ এবং কিডনি রোগীর খাবার। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, সেই সাথে বাড়ছে ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনির যে রোগ, সেই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এবং একটি গবেষণা বলছে যে বাংলাদেশের যে টোটাল পপুলেশন তার 20% অর্থাৎ প্রায় 5 কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। এই সংখ্যাটা কিন্তু নেহায়াতি কম নয়, বরং বাংলাদেশের মতো একটি ঘন বসতিপূর্ণ দেশের জন্য এই সংখ্যাটি ভীষণ অ্যালার্মিং। এবং আমাদের চিকিৎসকদের জন্য এই টোটাল পপুলেশনে এই যে একটা বার্ডেন, সেই বার্ডেনটাকে সামলানো কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং একটা ব্যাপার। প্রিয় দর্শক, আজকে পর্বে আমরা ক্রনিক কিডনি ডিজিজ রোগীদের যে খাদ্যাভ্যাস বা ডায়েট, সেই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করব। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা এবং স্বনামধন্য একজন ব্যক্তিত্ব, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মামুন মোস্তাফি। ধন্যবাদ সিফাত এবং সকল দর্শকদের আসসালামু আলাইকুম। এমেরিটাস অধ্যাপক, গণস্বাস্থ্য কেন্দ্র, সিনিয়র কনসালটেন্ট, কিডনি রোগ বিভাগ এবং পরিচালক, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, সাবেক প্রধান মেডিসিন ও কিডনি রোগ বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা যদি কিডনি রোগ নিয়ে আমাদেরকে সরাসরি কোনো প্রশ্ন করতে চান এবং কথা বলতে চান আমাদের আজকে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে, তাহলে যেই নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারছেন। স্যার, আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সিফাত। স্যার, বলছিলাম যে সিকেডি পেশেন্টের কথা, যে প্রতি বছর কিন্তু নতুন করে আরও বেশ কিছু সংখ্যক রোগী যুক্ত হচ্ছে। এই যে একটা পরিসংখ্যান, সেই পরিসংখ্যানটা কিন্তু আমাদেরকে ভীত করছে। তো এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এর পিছনে আসলে কারণগুলো কি বলে আপনি মনে করেন? দীর্ঘস্থায়ী কিডনি রোগ আসলে যে রোগটা একবার হয় আর কখনো ভালো হয় না। ক্রনিক কিডনি ডিজিজ যে রোগটা শুরু হলো সেখান থেকে আর নিস্তার নেই, আস্তে 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 জিনিসটা প্রোগ্রেস করে একেবারে কিডনি বিকল হয়ে যাওয়াটাই হলো দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা ক্রনিক কিডনি ডিজিজ। এটা হয় সেই সমস্ত কারণে যে কারণগুলো আমরা শরীর থেকে দূর করতে পারি না। যেমন একবার ডায়াবেটিস হলে ডায়াবেটিস আর ভালো হয় না, প্রেশার হলে ভালো হয় না, হার্টের প্রবলেম হলে ভালো হয় না, কিংবা যদি দীর্ঘদিনের একটা অনেকগুলো সিস্টের প্রবলেম থাকে সেগুলো ভালো হয় না, বা এমন কোনো ওষুধ খেতে হয় যেটা সে ওষুধ থেকে নিস্তার নাই, ওষুধ খেতেই হবে। তো এই সমস্ত ক্ষেত্রে তখন একবার যখন কিডনি প্রবলেম হয়ে যায় তখন কিডনি রোগটা আস্তে 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 বাড়তে থাকে। তখন আমাদের চিকিৎসকদের এবং পেশেন্টের দায়িত্ব থাকে যে এটাকে যদি থামাতে পারি ভালো, অথবা যদি না থামাতে পারি এটা দ্রুত যেন কিডনিটা বিকল না হয়ে যায়, সেই চেষ্টাগুলো করা। এই সব ক্ষেত্রে রোগটাকে পিছনে আর নিয়ে আসা যায়, মানে একটা ইরিভার্সিবল একটা প্রসেস, সেটাকে রিভার্স করা যায়। রিভার্স যেখানে আছে, যার ক্রিয়েটিনিন 2 হয়েছে তার চেষ্টা করতে হবে 2 থেকে যেন 2.1 না হয়, 2তে যেন থাকে। প্র্যাকটিক্যালি তা হয়তো সম্ভব হয় না। আমরা চেষ্টা করবো যদি চিকিৎসা না করতো ওই পেশেন্টটা, তাহলে হয়তো 2 বছরে কিডনিটা একদম বিকল হয়ে যেত। সেটাকে আমরা ঠেলে 20 বছর 25 বছর পর্যন্ত যেন কিডনি নষ্ট না হয় সেই চেষ্টা করা। মানে রোগের যে প্রোগ্রেসটা সেটাকে আপনারা চেষ্টা করেন যে যতটুকু সম্ভব স্লো ডাউন করে রোগীটাকে একটু আরামদায়ক জীবন দেওয়া। যেমন আপনি একটা কথা খুবই পরিষ্কারভাবে বলেছেন যে আসলে বাংলাদেশে তো আসলে রিসার্চ স্টাডিগুলো খুব কম হয়। তো 2-1টা স্টাডি যা হয়েছে সেখানে দেখা গেছে 20 থেকে 22% রোগীর কিডনি প্রবলেম আছে। এইটা যে শুধু কিডনির দুর্বলতার সব কিছু মিলে, যেমন যাদের স্টোন আছে, যাদের ডায়াবেটিস জনিত, প্রেশার জনিত, হার্ট জনিত, কিংবা অবস্ট্রাকশন, কোনো কারণে পেশাবের রাস্তায় কোনো কারণে কোনো বাধাগ্রস্ত, সব কিছু মিলে ধরুন একটা ফ্যামিলিতে যার প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তাদের কিডনি রোগ হওয়ার চান্স থাকে। যাদের বংশে সিস্ট আছে, সিস্ট ধারাবাহিকভাবে চলতে থাকে, কিন্তু সব সিস্ট না, কিছু কিছু সিস্ট। তো এই সব কিছু মিলে আপনি শুনে খুবই অবাক হবেন। আমরা যখন আমি আর্মিতে ছিলাম, সেনাবাহিনীতে শীতকালীন যে প্রশিক্ষণ হয় তখন আমি একটা স্টাডি মানে স্কুলের ছাত্রছাত্রীর মধ্যে একটা পরিচালনা করেছিলাম। প্রত্যেকটা স্টুডেন্টের আমরা কি বলে প্রস্রাব পরীক্ষা করেছিলাম ডিপস্টিক দিয়ে। তো দেখা গেল যে 8% স্টুডেন্টদের প্রস্রাবে ইনফেকশন আছে ওই বাচ্চাকালে, তারা জানে না, এবং 10.8 লোকের নেফ্রাইটিস ছিল। কতটা মানে স্কুলের বাচ্চার ক্লাস মানে বিলো 5। তো সেখানে যদি 8% বাচ্চাদের ইউরিনে ইনফেকশন থাকতে পারে,
তাহলে মানে কতটা একটা মানে অ্যালার্মিং একটা সিচুয়েশন আছে যে আমরা জানি না। সেজন্য আমাদের সোসাইটিতে এই প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমটা যদি আরো একটু উন্নত হতো, তাহলে শুধু কিডনি রোগ না, অনেক রোগ থেকে নিষ্কার পাওয়া যেত। তো আমরা আজকে ডায়েট নিয়ে কথা বলি, কি বলেন? জি স্যার, আমরা ডায়েট নিয়ে বিস্তারিত কথা বলবো। তার আগে একটু জানতে চাই যে একজন পেশেন্ট তিনি কি সিকেডিতে আক্রান্ত হয়েছেন কিনা, আসলে তার মধ্যে কি কি ধরনের লক্ষণ পরিলক্ষিত হবে, তিনি আসলে কিভাবে বুঝতে পারবেন? জি, আপনি সেবাদ আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ। এইটা একটা মানে মরণঘাতী রোগ হলেও এই রোগটা খুব ধীরে 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 শরীরে আসে। হ্যাঁ, তো সাইলেন্টলি যেহেতু আসে, পেশেন্টরা অনেক সময় বুঝতেই পারে না। তার যে রোগটা আছে, ধরেন ডায়াবেটিস আছে, সে ডায়াবেটিস নিয়েই চিন্তিত, ওইভাবেই ম্যানেজমেন্ট করছে, কিন্তু ডায়াবেটিস যে কিডনিতে ইনভলভমেন্ট হচ্ছে, এটা যদি সে রেগুলার চেক আপে না আসে তাহলে বুঝতে পারবে না। একসময় যখন কিডনি দুর্বল হওয়ার পরে পেশেন্ট একেবারেই সিক হয়ে যাবে, তখন সে বুঝতে পারে। বা প্রেশারের জন্য সে প্রেশার ওষুধ খেয়ে যাচ্ছে, কিন্তু প্রেশার যে কিডনিতে ঢুকে গেছে এটা বেশিরভাগ ক্ষেত্রেই বুঝতে পারে না। যার জন্য এটাকে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসিমটোমেটিক বা কোনো লক্ষণ থাকে না। যখন পেশেন্টের কিডনি প্রবলেম বেশি হয়ে যায়, তখন যখন ক্রিয়াটিন অনেক বেশি হয়ে যায় বা রক্তশূন্যতা অনেক কমে যায়, মানে রক্ত বেশি হয়ে যায়, তখন পেশেন্ট বুঝতে পারে সে দুর্বল ফিল করছে, চলতে গেলে হাঁপায়ে উঠতেছে, হ্যাঁ, দুতলা তিনতলা উঠতে গেলে সে আর পারছে না, তারপরে তার একটা খাওয়ার ইচ্ছাটা কমে যাচ্ছে, যে জিনিসটা মানুষের সবচেয়ে বেশি প্রবলেম, যে তার খেতে ইচ্ছা করে না। ডায়াবেটিস পেশেন্ট তো তার ক্ষুধা বেশি থাকে, তাই না? কারণ সুগার এর কারণ সেটা আমরা যাচ্ছি না, বাট ক্ষুধা বেশি থাকে ডায়াবেটিস রোগীর। কিন্তু যখন ডায়াবেটিক পেশেন্ট যখন ফিল করবে যে আমার খেতে ইচ্ছা করছে না, দেয়ার ইজ সামথিং, বড় কিছু একটা হয়ে গেছে। তো এই ইনিশিয়াল সিমটমগুলো এটাই, দুর্বলতা, খেতে ইচ্ছা না করে, একটু একটু করে বমি বমি ভাব আসে। যখন বমি হবে তখন তো অনেক অ্যাডভান্সড হয়ে যাবে। বাট বেসিক্যালি পেশেন্টের যে রোগটা আছে সেই রোগের কষ্টগুলোই ফিল করে, মাথা ব্যথা করে কিংবা প্রস্রাব বেশি হয়, সেই সমস্ত সমস্যা সে হয়তো বুঝতেই পারছে না যে তার কিডনিটা আক্রান্ত। তারপরে আরো যদি অ্যাডভান্স হয়ে যায়, তখন কিডনি পানি বের করতে পারে না। কিডনির তো দুইটা কাজ, একটা ময়লা বের করে দেওয়া আর একটা পানি বের করে দেওয়া। মানে আক্ষরিক অর্থে একদম সাধারণ মানুষের জন্য দুইটা কাজ, ময়লা বের করে দেওয়া এবং পানি বের করে দেওয়া। তা যখন ময়লা বের করতে পারে না, তখন ক্রিয়েটিনটা আস্তে আস্তে বাড়ে, আর যখন পানি বের করতে পারে না, তখন আস্তে আস্তে শরীরে পানি জমা শুরু করে। এই যখন পানি জমা শুরু করে, তখন হয়তো পেশেন্ট বুঝতে পারে, কিন্তু তখন পেশেন্ট কিন্তু স্টেজ 4 চলে গেছে। দিস ইজ সামথিং অ্যালার্মিং। তখন গিয়ে সে ফিল করে এবং হয়তো তখন আপনাদের কাছে দ্বারস্থ হয়। স্যার, এখন একটা বিষয় যে আমরা কিন্তু দেখি যে এখন প্রায় ঘরে ঘরেই ডায়াবেটিক রোগী, এবং স্যার আপনি যেটা বলছিলেন যে ডায়াবেটিক রোগীদের একটা সময়ে গিয়ে কিডনি ইনভলভমেন্ট আসলে হতেই পারে এবং সে বুঝতেও পারছে না। তো আসলে কীরকম হওয়া উচিত ব্যাপারটা, যে তার কিডনিটা কি সুস্থ আছে কি না, সেটা আসলে কিভাবে উনি স্ক্রিনিং করতে পারেন? এটা খুব ভালো মানে ক্লিনিক্যাল সিমটম, লক্ষণ হলো প্রস্রাবে যখন কিডনি ইনভলভমেন্ট যখন হয়, তখন প্রস্রাব থেকে প্রোটিন যাওয়া শুরু করে। যখন প্রোটিন যাওয়া শুরু করে, তখন প্রস্রাবে ফেনা হয়। এই ফেনা যাকে দেখে অনেকে হয়তো যারা কমোডে ব্যবহার করেন, তারা ফেনাটা বুঝতে পারেন না, কিন্তু তারপরেও একটু খেয়াল করলে বোঝা যাবে যে কমোডে ফেনা হচ্ছে কিনা। ফেনা হলে বুঝতে হবে যে তার ইউরিনে প্রোটিন যাচ্ছে। এই প্রোটিন যেটা, সেটা ডায়াবেটিসের জন্য যাক বা কিডনির অন্য কোনো কারণে যাক, যদি এক্সেসিভ ফেনা হয়, তাহলে বুঝতে হবে কিডনি প্রবলেম শুরু হয়েছে, তখনই ডাক্তারের কাছে যাওয়া উচিত। এটা ছাড়াও যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে বা হার্টের প্রবলেম আছে, তাদের প্রতি বছর তো একবার একটা অ্যানুয়াল চেক আপ করতে হবে। খুব সিম্পল কিছু পরীক্ষা, ইউরিন রুটিন টেস্ট, এটাতে 100-200 টাকায় হয়ে যাওয়ার কথা, সহজলভ্য এবং যে কোনো জায়গায় সম্ভব। সেরাম ক্রিয়েটিন করতেও এরকম 100-200 টাকা মতো লাগবে। এই দুইটা পরীক্ষা আর তার ব্লাড প্রেশার, সুগার চেক করা, এই সামান্য ইউরিন রুটিন টেস্ট, ক্রিয়েটিনিন এবং সুগার এবং ব্লাড প্রেশার মেজার করা, এটাতে কিন্তু মানে 90% কিডনি প্রবলেম ধরা পড়ে যাওয়ার কথা এবং আর্লি স্টেজে ধরা পড়ে যাওয়া সম্ভব। তারপরে যে সন্দেহে একটা আল্ট্রাসাউন্ড করলে বাকিটুকু বোঝা যাবে। এই সিম্পল কটা পরীক্ষাতেই কিন্তু ইয়ারলি যদি কেউ একবার চেক আপ করে, তাহলে কিন্তু কিডনি রোগ আছে কিনা বোঝাটা কোনো সমস্যা হয় না। আচ্ছা, আমি তো ডায়েটের প্রসঙ্গে অবশ্যই যাব, তো তার আগে একটু জানতে চাই যে আপনাদের কাছে যে রোগীরা আসে প্রতিনিয়ত, আপনাদের প্র্যাকটিসে আপনারা যে রোগীদেরকে পান, ওনারা সাধারণত কোন স্টেজে আসে এবং কি কি ধরনের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসে? সিফাত, আসলে এখন আমাদের কাছে তো আসলে পেশেন্ট আর সরাসরি খুব কম আসে। হ্যাঁ, সাধারণত আমরা তো মানে তৃতীয় স্তরের খুব কমপ্লিকেটেড কেসগুলো হয়তো আপনারা আমাদের কাছে এখন সবচেয়ে বিভিন্ন ডাক্তারদের কাছে রেফারেলে আসে, বা অন্য জুনিয়র নেফ্রোলজিস্ট যারা, তারা পাঠায় বিভিন্ন কমেন্টসের জন্য। মানে পেশেন্টের
কিডনি প্রবলেম ছিল না, আমার কাছে এসে কিডনি রোগ ডায়াগনোসিস হয়েছে এরকম ঘটনা আসলে এখন আমি খুবই কমই পাই। আমি সাধারণত কিডনি প্রবলেম হওয়ার পরে তখন পেশেন্ট পাজলড হয়ে যায় বা কেউ পাঠায় অমুকের কাছে যান, তখন আমার কাছে আসে যে এই সব কিছু একটা রিভিউ করে একটা ফাইনাল কংক্রিট ডায়াগনোসিস বা ডিসিশন দিয়ে দেওয়া কীভাবে চলবে। তো প্রাইমারি ফিজিশিয়ান যারা আছে বা আপনাদের লেভেলে যখন থাকবে তখন পেশেন্ট আপনার কাছে যায় জাস্ট অ্যানুয়াল চেক আপের জন্য, বা ডায়াবেটিস বেড়ে গেছে বা প্রেশার বেশি হয়ে গেছে বা মাথা ধরছে, এই সমস্ত কারণে আসলে রুটিন চেক আপ করলেই তখন আপনি কিডনি প্রবলেমটা বুঝতে পারবেন। আর যখন একটু অ্যাডভান্স হয়, আপনি একটু আগেই বলেছি যে যাদের মাথা ঘোরাচ্ছে, বমি আসতেছে, খেতে পারছে না, কিংবা দুর্বল লাগছে বা একটু পরিশ্রম করলে শ্বাসকষ্ট হচ্ছে, বাট খুব ইন্টেলিজেন্ট পেশেন্টরা আসে যারা এসে বলে স্যার আমার প্রস্রাবে ফেনা হচ্ছে, এটা স্যার আমি অনলাইনে দেখলাম এটা ভালো না। আজকাল যেহেতু গুগলে তারা বেশ কনসিয়াস, তারা এরকম দুই একজন পেশেন্ট আসে স্যার প্রস্রাবে ফেনা হচ্ছে। আচ্ছা, এরকম পেশেন্ট আসে, মানে কনসার্ন অলরেডি তিনি তার বিষয়টি নিয়ে। আচ্ছা স্যার, একটু ডায়েটের প্রসঙ্গে আসি। যে আমরা জানি যে সিকেডি রোগীদেরকে একটা সময় যে আপনাদের হয়তো ডায়ালিসিস দিতে হয়, যে যখন তার শরীর থেকে আসলে আর স্বাভাবিক উপায়ে সেই টক্সিক গুলো আর বের করা যাচ্ছে না, তখন আপনারা ডায়ালিসিসের দ্বারস্থ হন। তো নিশ্চয়ই কিছু ফুড রেস্ট্রিকশন আপনারা দিয়ে থাকেন, পাশাপাশি আপনারা পানি খাওয়ার ক্ষেত্রে কিছু ব্যাপার থাকে, মানে ওভারঅল এই বিষয়গুলো নিয়ে আজকে স্যার আলোচনা করব। তো একটু স্যার আমি জানতে চাচ্ছি আপনার কাছে। ডায়েটটা ডায়ালিসিসের আগে এবং ডায়ালিসিসের পরে একেবারে পুরোটাই একদম রিভার্স, পুরোটাই আলাদা। আচ্ছা, ডায়ালিসিসের আগ পর্যন্ত আমরা পেশেন্টকে আসলে অনেক রেস্ট্রিকশন দিয়ে থাকি, কিন্তু ডায়ালিসিসের পরে আবার সেটা পুরোটাই খুলে দেই, আমরা প্রায় পুরোটাই খুলে দিই। ধরুন কিডনির যে ক্রিয়াটিনিন, কিডনি থেকে তো অনেক কিছু ময়লা বের হয়ে যায়, যার ভিতরে একটা হলো ক্রিয়াটিন, আরেকটা হলো পটাশিয়াম বের হয়ে যায়, ইউরিক অ্যাসিড বের হয়ে যায়, ফসফেট বের হয়ে যায়। এগুলো বের হয়ে গেলে ভালো, শরীরে জমলে খারাপ। তো এটা বের করে যদি আমি দিতে না পারি তাহলে কি হবে, এটা যেন তৈরি কম হয়, কারণ যত ক্রিয়েটিন বেশি হবে তত পেশেন্টের খারাপ লাগবে। সুতরাং যাতে ক্রিয়েটিন কম হয়, সেই ক্রিয়েটিন কম হওয়ার খাবারগুলো তাকে অ্যাভয়েড করতে হবে। ক্রিয়েটিন তৈরি হয় মোস্টলি প্রোটিন জাতীয় খাবার থেকে, তো সুতরাং প্রোটিনটা অ্যাভয়েড করতে হবে। কিন্তু আপনার তো জানেনই, মানে মানুষেরও জানা দরকার যে আমাদের শরীরে যত হরমোন, যত এনজাইম, জারক রস, এগুলো কিন্তু প্রোটিন দ্বারাই তৈরি। তো আমি যদি প্রোটিন না খাই তাহলে কিন্তু আমার হরমোন, এনজাইম এগুলো কেমনে তৈরি হবে? তখন সেগুলোর অভাবে মানুষটা আবার দুর্বল হয়ে যাবে, বা তখন শরীরে যে কয়টা মাংসপেশি আছে সেটা থেকে প্রোটিনটা বের করে নিয়ে ওই হরমোনটা তৈরি হবে। যখন মাংসগুলো শুকায় যাবে, লোকটা একদম কাঠ ইমার্শিয়েটেড হয়ে যাবে। তো সেই জন্য প্রোটিন আমার শরীরে যদিও ক্রিয়েটিন তৈরি করছে, বাট প্রোটিন আমার কিছু না কিছু প্রোটিন খেতেই হবে। কিছু না কিছু প্রোটিনের ব্যাপারটাই বেশি ইম্পর্ট্যান্ট। মানুষ মনে করে যে প্রোটিন খেলে ক্রিয়েটিন বাড়বে, প্রোটিন আমি খাবোই না। অনেকে একেবারে পুরাই নিরামিষ ভোজী হয়ে যায়, তখন সে আস্তে আরও বেশি কাহেল হয়ে যায়। তো একটা সাধারণ হিসাব আছে, যত কেজি ওজন তত কেজিকে 0.8 দিয়ে ভাগ দিতে, মানে প্রতি কেজির জন্য 0.8 গ্রাম প্রোটিন খাবে। তো সে যদি তার 50 কেজি যার ওজন, সে 40 গ্রাম প্রোটিন খাবে, তাই না? এখন আমি যদি পেশেন্টকে বলে দিলাম যে আপনি 40 গ্রাম প্রোটিন খাবেন, পেশেন্ট তো আকাশ থেকে পড়বে 40 গ্রাম মানে কি? আসলে আমরা যে প্রোটিন খাই, মাছ, মুরগি, ডিম বা গরু বা খাসি খাই, এটা তো শুধু খালি প্রোটিন না, এর ভিতর পানি আছে অনেকখানি। আমরা একটু ছোট্ট ফোন কল নিয়ে আবার ফিরে আসি, আমাদের ফোনে দর্শক অপেক্ষা করছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু আমি নওগাঁ থেকে বলছিলাম, শাহানা। জি বলেন। স্যার আমার প্রায় 2 বছর ধরে পেশাবের ইনফেকশন ভালো হয় না। জি বলেন, প্রস্রাবের ইনফেকশন হচ্ছে 2 বছর ধরে? হ্যাঁ স্যার, ভালো হয় না। তো এটার জন্য তো আসলে ভালো না হওয়ার তো কোনো কারণ নাই। প্রথমে আপনাকে আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে যে আপনার প্রস্রাবের রাস্তায় কোথাও কোনো বিশেষ কারণ আছে কিনা, যেখানে প্রস্রাবের ইনফেকশনটা দানা বেঁধে আছে। যদি কোনো সিস্ট, যদি কোনো স্টোন বা যদি কোনো অবস্ট্রাকশন বা জন্মগত ত্রুটি আল্লাহ না করুক থাকে, সেটাকে দেখলে সেটাকে চিকিৎসা করতে হবে। দ্বিতীয় হলো আপনার ইনফেকশনটা তো অবভিয়াসলি বারবার কালচার করতে হবে, কারণ বারবার কালচার করে কোনো না কোনো সময় একটা জীবাণু আমরা পাবো। যদি মানে বেশ কিছু কালচারে যদি আপনার ইউরিন ইনফেকশন আমরা জীবাণু না আসে, তাহলে আল্লাহ না করুক না আপনার সাথে না হয়, তাহলে টিবি বা অন্য কোনো কারণেও ইউরিন ইনফেকশন হতে হয়, সেগুলোও খুঁজে বের করা যেতে পারে। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি এবং আপনার হাজব্যান্ডের চিকিৎসাটা একই সাথে করতে হবে।
এবং কালচার দেখে ধরেন অনেক সময় 2টা 3টা 4টা ওষুধ পাওয়া যায় যেটাতে কালচার পজিটিভ মানে ওষুধ সেন্সিটিভ থাকে। তখন সাধারণত আমরা একটা ল্যাডারের সিঁড়ির মতো চিকিৎসা দেই। আমি ব্যক্তিগতভাবে প্রথমে একটা ওষুধ দিয়ে 7 দিন দিলাম, পরে আরেকটা ওষুধ দিয়ে 7 দিন দিলাম। এরপরে আপনার ইউরিনটা চেক করতে হবে যে ইউরিনটা পরিষ্কার হয়ে গেল, ওখানে ইনফেকশন হয়ে গেল মানে ক্লিয়ার হয়ে গেল কিনা। তখন যে ওষুধগুলোতে আপনি সেন্সিটিভ তার একটা লো ডোজ আপনি 3 মাস বা 6 মাস খাবেন। প্লাস আপনার হাজব্যান্ডকে নিয়ে আপনি একজন কিডনি ডাক্তারের সাথে দেখা করবেন, উনি আরও 2-একটা টিপস আপনাকে বলবেন। প্রস্রাবের ইনফেকশন ভালো হবে না এরকম তো কোনো এরকম ভালো হতেই হবে ইনশাআল্লাহ যদি আপনি ঠিকমতো ব্যবস্থা নিতে করেন। তো আপনি এভাবে চেষ্টা করে দেখেন। আর নওগাঁর আশেপাশে রাজশাহীতে বা বগুড়াতে নেফ্রোলজিস্ট আছেন বেশ কয়েকজন, কারোর সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। দর্শক আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য, আশা করছি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। স্যার আপনি খুব সুন্দর করে বললেন দর্শককে। আচ্ছা, ডায়েটের প্রসঙ্গে স্যার আমরা ছিলাম যে আপনি বলছিলেন যে প্রোটিন কতটুকু খাবেন। প্রোটিন এখন 40 গ্রাম প্রোটিন যদি হয় তাহলে 40 গ্রাম প্রোটিন কিভাবে খাবে রোগী তো আসলে বুঝতে পারেন। 40 গ্রাম হোক আর 60 গ্রাম। আমি আপনার মাধ্যমে আজকে দর্শকদেরকে বলতে চাই, আমরা আসলে অনেকেই জানি না একটা ডিমে কতটুকু প্রোটিন থাকে। এটা আমরা হয়তো অনেকে চিকিৎসক হয়েও জানি না। অনেকে চিকিৎসক না, সাধারণ মানুষ জানেই না। আপনারা যারা ইন্টারেস্টেড তারা অনলাইনে দেখতে পারেন। একটা ডিমে, আমরা যদি ব্রয়লার মুরগির ডিম খাই, একটা ডিমে থাকে নিয়ারলি 6 গ্রাম প্রোটিন। আচ্ছা, তো যত বড়ই সাইজ হোক 6 কি 7 গ্রাম প্রোটিন থাকে। তাহলে 40 গ্রাম যদি আমি একটা লোককে প্রোটিন খেতে বলি তাহলে কয়টা ডিম খেতে পারবে? প্রায় 6টা ডিম খেতে পারে। প্রায় 6টা থেকে 7টা ডিম তাকে 6টা ডিম তো নিশ্চিন্তে খেতে পারে, তাই না? তাহলে এটা যদি আমি পেশেন্টকে বলি, পেশেন্ট তো আকাশ থেকে বলবে কি বলেন স্যার আমি 6টা ডিম খাবো, এটা কেমন কথা হলো? আসলে হ্যাঁ, 6টা ডিমের পরিমাণ একটা লোক সারাদিনে খেতে পারবে, সেটা মাছ হোক, মুরগি হোক, ডিম হোক। এই ডিমের যে সাইজ ওরকম মাছের সাইজ হবে, তাতে প্রোটিন হয়তো 5 গ্রাম বা 6.5 গ্রাম হবে, নিয়ারলি কাছাকাছি হবে। তো এরকমের 6টা ডিমের পরিমাণ সে মাছ খাক, মুরগি খাক বা ডিম খাক, টোটাল দিনে 6 টুকরা খেতে পারবে ইজিলি। তো দুপুরে 6 টুকরা খেলো, 2 টুকরা খেলো, রাতে 2 টুকরা খেলো, সকালে 2 টুকরা খেলো। সেটা ডিম হতে পারে, সেটা মাছ হতে পারে, সেটা মুরগি হতে পারে, বোনলেস। আচ্ছা, হাড়টা বাদ দিয়ে তাহলে দেখেন কিন্তু কোয়াইট গুড অ্যামাউন্ট অফ প্রোটিন। কিন্তু আমাদের দেশের মানুষ দেখে যখনই বলে যে প্রোটিন খাওয়া নিষেধ বা কম, পুরাটা কোনো রকম একটুখানি মাছ খায় কিংবা একটা মুরগি খায়, যার জন্য পেশেন্টটা আরও ম্যালনারিশড হয়ে যায়, আরও এমার্সিয়েটেড হয়ে যায়। তাহলে প্রোটিন খাওয়াটা যদিও খুবই কেয়ারফুলি খাইতে হবে, বাট মিনিমাম এই কটা প্রোটিন খেতে হবে, কারণ না হলে তো তার শরীর নিজস্ব চলার ক্ষমতা থাকবে না। আচ্ছা, এখন এখানে একটা ডাল নিয়ে বড় একটা কনফিউশন আছে। যে ডালেও প্রোটিন আছে, আমরা জানি যে খুব সহজলভ্য একটা আমাদের জন্য। ডাল নিয়ে একটা বড় মানুষ যখনই বলে কিডনি প্রবলেম আছে, রুগী এসে বলে স্যার আমি ডাল খেতে পারবো কিনা, বা স্যার ডাল তো গত 4 বছর ধরে খাচ্ছি না। এখন ডালের 2টা ইম্পর্টেন্ট জিনিস আছে, একটা হলো প্রোটিন, একটা হলো ফসফেট। হ্যাঁ, এখন যেহেতু কিডনি ফসফেট বের করে দেয়, যখন কিডনি প্রবলেম হয় ফসফেট বেরোতে পারে না, ফসফেট বেড়ে যায়। এই ফসফেট তখন কি হয়, আমাদের রক্তনালীতে জমে, রক্তনালীতে জমে তখন এটা ব্লক করে। তো সেই জন্য ফসফেট যাতে না বাড়ে সেটাকে খুব খেয়াল রাখতে হয়। কিন্তু আমরা সব সময় ডাল খাওয়া নিষেধ করে আসছি, আমিও নিষেধ করেছি এক সময়। কিন্তু ইদানিং রিসার্চে এই নতুন যুগের জেনারেশনের ডাক্তাররা রিসার্চ করে দেখছেন যে ডালের মধ্যে যে ফসফেটটা থাকে, এই ফসফেটটা থাকে একটা বিশেষ ফর্মে, এটা হলো ফাইটেট। ফাইটেট থেকে একটা এনজাইমের মাধ্যমে এটা কনভার্সন করে ফসফেট তৈরি হয়। এটা সমস্ত অ্যানিম্যালের শরীরে এই ফাইটেট মানে অ্যাবজর্ব করার এনজাইম আছে, কিন্তু মানুষের শরীরে ফাইটেট অ্যাবজর্ব করার কোনো ডাইজেস্ট করার কোনো এনজাইম নাই। তার মানে সেটা রক্তনালীতে আমার এটা অ্যাবজর্বই হবে না। আমি খেলাম ফসফেট ডালের মধ্যে বা সিডের মধ্যে, যে কোনো সিড, যেমন বাদাম হোক কিংবা মটরশুঁটি হোক কিংবা ভুট্টা হোক, যাই আমি খাই না কেন এটার ভিতরে ফসফেট আছে। এই ফসফেটটাকে ভেঙে চুড়ে, ফাইটেট থেকে ভেঙে চুরে ফসফেট করে আমার শরীরে ঢোকানোর মতো এনজাইম আমার শরীরে নাই, সেটা আবার বের হয়ে যাবে, এটা পুরোটাই বের হয়ে যাবে। তাহলে আমি ডালটা কেন নিষেধ করছি? আসলে ডাল নিষেধ করার কোনো যুক্তি নাই। প্রোটিনের যে চাহিদার কথা স্যার আপনি বলছিলেন যে বডি ওয়েটের সাথে আপনারা মেজার করে বলে দেন, তো সেই চাহিদাটা কি ডাল থেকেও পূরণ হতে পারে? মানে একেবারে মানে এই প্রশ্নটা আমি আশা করছিলাম যে কেউ না কেউ করুক। খুব ভালো কথা করেছেন আপনি। 100 গ্রাম ডালে থাকে 9 গ্রাম প্রোটিন। 100 গ্রাম যদি মসুরির ডাল নেন বা যে মুগ ডাল নেন, তাতে 9 গ্রাম প্রোটিন। আপনার অনলাইনে আজকে সার্চ করে দেখতে পারেন। 100 গ্রাম ডালে 9 গ্রাম প্রোটিন। 100 গ্রাম ডালে কয় চামচ হতে পারে? 100 গ্রাম ডালে স্যার 4 চামচের 8 চামচ। আচ্ছা, 4 চামচের 8 চামচ, তাহলে 8 চামচ ডালে 9 গ্রাম প্রোটিন। তাহলে আমি যদি ডাল খাই, দুপুরবেলা খাইলাম ডাল, তাহলে আমি 4 চামচের কয় চামচ ডাল খাই, মানে সলিডটা?
তো পানি খাইবে। হ্যাঁ, আরো কম 2 চামচ তো খাই না পার হেড। 2 চামচ কি পুরো ডাল আমি খাই না, 3 চামচে খেলাম, তাহলে 3 চামচে কত প্রোটিন আসলো? 4 কি 5 গ্রাম। তার মানে সেই কিন্তু মানে খুবই নেগলিজেবল, ঘাটতিটা থেকেই যাচ্ছে। খুবই নেগলিজেবল। তো ডাল খেলে প্রোটিন আসবে হয়তো 4-5 গ্রাম আসলো, ম্যাক্সিমাম 5 গ্রামের বেশি, তার 3 চামচের বেশি তো ডাল কেউ খায় না। 5 গ্রাম আসলো ডাল থেকে এক বেলায়, তারপরে তো আপনার 40 গ্রামের 35 গ্রাম থেকে গেল, তারপরে তো আপনি 5টা ডিম বা 6টা ডিম ইজিলি খেতে পারেন। আরো খাওয়া যেতে পারে। এবং আমরা যেভাবে স্যার পানি দিয়ে পাতলা ডাল খাওয়ার আমাদের ট্র্যাডিশন আছে, তাতে ওই 1 চামচ ডালও খাওয়া হয় না। সুতরাং আজকে এই আপনার মাধ্যমে দর্শকদের এই চ্যানেল 24 এর মাধ্যমে বলতে চাই, কিডনি রোগীদের ডাল খাওয়া নিয়ে কোনো সমস্যা নাই, জাস্ট কোনো সমস্যা আমরা নাই। আরেকটি ছোট্ট ফোন কল নিয়ে আসছি, দর্শক অপেক্ষা করছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রাজশাহী থেকে শওকত বলছিলাম। প্লিজ বলেন। জি, আমি ডায়াবেটিস পেশেন্ট, 37 বছরের। তো আমার মাইক্রো অ্যালবুমিন হয়েছে 40.5 আর অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও হচ্ছে 59। জি। আর সিরাম ক্রিয়েটিনিন হচ্ছে 1.43। আর আমার এখানের একজন ডাক্তার লিখেছে সিকেডি 2। তো আর কোন ওষুধ লেখেনি, বলছে যে এইভাবে চলেন, ডায়াবেটিস কন্ট্রোল রাখেন, তাহলে আপনি ভালো থাকবেন। তো এক্ষেত্রে কি আমার আর কিছু ফার্দার করার দরকার আছে না? জি, আপনি একদম মানে সুন্দরভাবে গুছিয়ে বলেছেন। আপনার ডায়াবেটিস 37 বছর, আর মনে হয় আপনার প্রেশারও আছে। এর সাথে না, আপনি প্রেশার নাই, প্রেশারের ওষুধ খেতে হয় না। তবে আমার ওই হার্টের প্রবলেম আছে, আমি রিং পরিয়েছি এবং ওই চিকিৎসা করি। ফাইন। তো আপনার এখন ইউরিনে প্রোটিন যাচ্ছে 40 মিলিগ্রাম পার লিটার হিসাবে যাচ্ছে, আর আপনার এসিআর আসছে হয়তো সামথিং, কত বললেন? 59। আর ক্রিয়েটিন হলো 1.4। তো এটাতে ডাক্তার সাহেব ঠিকই লিখেছেন। আপনার ডায়াবেটিসের মানে আমরা যদি ক্লাসিফাই করি, স্টেজিং করি, তাহলে 5টা স্টেজ থাকে। স্টেজ 1, 2, 3, 4, 5 মানে নষ্ট হয়ে যাওয়া। আপনি এখন স্টেজ 2-তে আছেন। স্টেজ 2 থেকে যদি আপনি আপনার লাইফস্টাইল এবং ডায়াবেটিসটা টাইটলি মেনটেন করেন, তাহলে আপনি স্টেজ 2-তেই আপনি ভবিষ্যতে থাকতে পারবেন। এখানে আপনার যেটা করতে হবে, আপনার ডায়াবেটিসটা সবগুলো ভ্যালু 10-এর নিচে রাখতে হবে। খাওয়ার আগে 5, 6, 7, খাওয়ার পরে 8, 9, 10, ম্যাক্সিমাম 11, এইটার মধ্যে রাখতে হবে। প্রেশার যেহেতু আপনার ভালো আছে, আর যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, আপনি প্রোটিন খাবেন স্বাভাবিক। আপনার ওজন যা আছে তাকে 0.8 দিয়ে পূরণ করলে যেটুকু ওজন আসে, আপনি যদি 70 হন, তাহলে আপনি 0.8 দিয়ে ভাগ দিলে প্রায় আপনি 50 গ্রামের মতো প্রোটিন খেতে পারবেন। তাতে প্রতিদিন প্রতিবেলায় 2 টুকরা বা 2.5 টুকরা করে খেতে পারবেন। আপনি ডাল খেলে ওই বেলায় প্রোটিনের টুকরাটা 1 টুকরা কম খাবেন। আপনার জন্য যদি পটাশিয়াম ভালো থাকে, তাহলে আপনি সবজি সবই খেতে পারবেন। কিন্তু পটাশিয়াম যদি বেশি থাকে, তাহলে পটাশিয়াম কন্টেনিং ফুডগুলো অ্যাভয়েড করবেন। প্লাস সমস্ত সবজিগুলো একবার জাল দিয়ে পানিটা ফেলে দিয়ে তারপরে রান্না করবেন। আপনি প্রেশারটা মনিটর করবেন সবসময়, এই প্রেশারটা যেন উপরের প্রেশারটা 110 থেকে 130-এর মধ্যে থাকে, তাহলে আপনি ভালো থাকবেন। আপনার ওষুধের মধ্যে কিছু কিডনি প্রোটেকশন ওষুধ আছে, যেমন আমরা সাধারণত দিয়ে থাকি এম্পাগ্লিপ্রোসিন, ড্যাপাগ্লিপ্রোসিন। আপনি ডায়াবেটিসের জন্য অন্য যে ওষুধ থাকুক বা না থাকুক, সুগার কন্ট্রোল থাকলেও এই ওষুধটা আপনার ওষুধের সাথে যোগ করতে হবে, এম্পাগ্লিপ্রোসিন এবং ড্যাপাগ্লিফ্লোজিনের মতো ওষুধ। এছাড়াও আমরা ব্লাড প্রেশার ওষুধ না থাকলেও প্রোটিন যদি, যেহেতু আপনার সামান্য লিক করছে, আমরা একটা লো ডোজ ব্লাড প্রেশার ওষুধ দিয়ে রাখি, যেমন রিসেপ্টর ব্লকার্স বা ইনহিবিটর, যেমন লোসার্টান, ক্যান্ডেসার্টান, ইরবেসার্টান। এটা খুব লো ডোজে দিয়ে রাখলে আপনার এই প্রোটিনটা কমে আসবে। আপনি নর্মাল অ্যাক্টিভিটি করবেন, সুগারটা ভালো রাখবেন, খাবারটা ঠিক রাখবেন, ইনশাআল্লাহ আপনি স্টেজ 2-তেই থাকতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। দর্শক, আপনাকে ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। আমরা একটি ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই প্রজেক্টে বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমাদের আলোচনার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কিডনি রোগীদের ডায়েট নিয়ে কথা বলছি। আসলে সাধারণ মানুষের মধ্যে এই ডায়েট বিষয়ে অনেক ধরনের ভুল ধারণা বা মিসকনসেপশন আছে। তো আমরা আজকের পর্বে চেষ্টা করছি সেই ভুল ধারণার জায়গাগুলো নিয়ে কথা বলার এবং কিছুটা হলেও তথ্যবহুল একটি আলোচনা আপনাদেরকে উপহার দেবার। আজকের পর্বে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মামুন মুস্তাফি, এমেরিটাস অধ্যাপক
গণস্বাস্থ্য কেন্দ্র, সিনিয়র কনসালটেন্ট কিডনি রোগ বিভাগ এবং পরিচালক, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে পারেন টিভিস কলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করে। স্যার, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যেই প্রসঙ্গে ছিলাম যে ডায়েটের বিষয়ে কথা হচ্ছিল এবং কতটুকু প্রোটিন আসলে খাওয়া প্রয়োজন সেটা নিয়ে স্যার আপনি খুব সুন্দরভাবে আসলে বুঝিয়ে বললেন। তো পাশাপাশি কিছু ব্যাপার আসে যে পটাশিয়াম সমৃদ্ধ যে ফ্রুটসগুলো আছে বা ভেজিটেবলগুলো আছে সেগুলো কি কিডনি রোগীরা খেতে পারবেন কিনা? ধন্যবাদ সিফাত। পটাশিয়ামটা হলো আমাদের শরীরের যতগুলো ইলেকট্রোড আছে তার ভিতরে সবচাইতে ডেঞ্জারাস। পটাশিয়ামের ভ্যালু যদি সামান্য বেড়ে যায় তাহলে হার্টের প্রবলেম হতে পারে। সেজন্য পটাশিয়ামকে সবসময় ফার্স্ট টার্গেট রাখতে হবে ম্যানেজমেন্টের জন্য। তো পটাশিয়াম সাধারণত প্রায় মানে যত সবজি আছে যত ফল আছে সবগুলোতেই পটাশিয়াম থাকে। এই সবজি ফলে যেমন ভিটামিন থাকে, পটাশিয়াম থাকে, ইউরিক অ্যাসিড থাকে, সবই থাকে, বাট কিছু কিছু ফলে পটাশিয়াম বেশি থাকে। যেমন যেগুলো সাইট্রাস ফল, যেমন অরেঞ্জ কিংবা কলা কিংবা আম, কাঁঠাল, লিচু, এগুলো সবগুলোতে পটাশিয়াম বেশি থাকে। আবার সবজির মধ্যে যেমন টমেটো, তারপরে কি বলে আলু, এগুলোতেও পটাশিয়াম যথেষ্ট থাকে। তো যাদের এই জন্য যখনই কিডনি পেশেন্ট আমাদের কাছে আসে আমরা প্রথমে দেখি তার ইলেকট্রোলাইটসটা ঠিক আছে কিনা। যদি পটাশিয়াম 4.5, পটাশিয়ামের ভ্যালুটা নর্মালি 3.5 থেকে 5.5 স্বাভাবিক রেঞ্জ, 5.5-এর উপরে অ্যালার্ম, 4.5 থেকে 5.5 থাকলে ফাইন, আর 3.5 থেকে 4.5 থাকলে আমরা খুব খুশি হই যে 3.5 থেকে 4.5 থাকলে কোনো রেস্ট্রিকশন দরকার নাই, সে সব কিছু খেতে পারবে। তার যদি ডায়াবেটিস না থাকে, পটাশিয়াম যদি 3.5 থেকে 4.5-এর মধ্যে থাকে তাহলে এনিথিং, আম, কাঁঠাল, লিচু হোক, যাই হোক, কোনো প্রবলেম নেই, কোনো সালাদে কোনো ডিফিকাল্টিস নেই। 4.5 থেকে 5.5 উপর থাকলে উনি হাই পটাশিয়াম কন্টেন্ট, এখন তো অনলাইনে সার্চ করলে যে কেউ দেখতে পাবে বেশি পটাশিয়াম সমৃদ্ধ খাবার কোনগুলো, সেগুলো 4.5 থেকে 5.5 হলে সেগুলো সে অ্যাভয়েড করবে। আর যদি 5.5 না 5-এর উপরে যদি থাকে তাহলে পটাশিয়াম কমানোর ব্যবস্থা করতে হবে। পটাশিয়াম কমানোর ব্যবস্থা করে যেমন সবজিটাকে 1 ঘন্টা কেটে তবে পানিতে ভেজে রাখতে হবে। তারপরে কিন্তু জাল দিয়ে পানি ফেলার দরকার নেই, হয় 1 ঘন্টা ভিজিয়ে রাখবে অথবা স্লাইস করে কোটার পরে পানিটা একবার ফুটাইয়া পানিটা ফেলে দিলেই পটাশিয়াম, মানে যে কোনো একটা অবলম্বন করতে হবে। হ্যাঁ, পটাশিয়ামটা বের হয়ে গেলে সেই পটাশিয়াম রান্না করে তখন সে সবজি প্রাণ ভরে খেতে পারবে, কোনো প্রবলেম নাই। আর একটা কিছু ওষুধ আছে, যেমন আমরা যে সমস্ত ব্লাড প্রেশার ওষুধ ব্যবহার করি, লোসার্টান, ইরবেসার্টান, র্যামিপ্রিল, এনালপ্রিল, এই সমস্ত ওষুধগুলোতে পটাশিয়াম বাড়ায়। তো যাদের পটাশিয়াম বেশি আছে তাদেরকে এই ওষুধগুলো খুব সাবধানে দিতে হবে, যদি না দিয়ে পারা যায় ভালো, বা দিতে হলে তখন এটার সাথে পটাশিয়াম বের করার আবার কিছু ওষুধ আছে। যেমন আমরা যে ল্যাসিক্স, প্রোসেমাইড যে ট্যাবলেটগুলো মানুষের পায়ের পানির জন্য দেই বা ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য দিই, এইগুলো কিন্তু শরীর থেকে পটাশিয়াম বের করে দেয়। তাহলে যার পটাশিয়াম টেন্ডেন্সি একটু বেশি আছে তাকে যদি আমি এই একটা ওষুধ, পেশাবের যে ওষুধটা বললাম, ল্যাসিস টাইপের ওষুধ দিয়ে দিলে তার পটাশিয়ামটা কমে আসলো, তাহলে তখন সে পটাশিয়াম খাবে। আমরা যদি চাই যে সবজিগুলো খাক সে, তাহলে পটাশিয়াম ম্যানেজমেন্টের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আইদার চিলেটিং করবে, দ্যাট ইজ পানিতে ভিজাই রাখবে 1 ঘন্টা, অথবা ফুটায় পানি ফেলে দেবে, প্লাস পটাশিয়াম যাতে না বাড়ে সেই ওষুধগুলোকে সে বন্ধ করবে বা কমাবে, এবং পটাশিয়াম বের করে দেওয়ার একটা ওষুধ যোগ করবে, তাহলে সে পটাশিয়াম ম্যানেজমেন্টটা হয়ে গেল। এইটাই হলো প্রোটিন এবং পটাশিয়াম, এই দুইটা হলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট কিডনি রোগীর খাদ্যের জন্য। বাকি যতগুলো জিনিস আছে সবগুলো মিসকনসেপশনে আছে। আমরা একটু আগে ডালের কনফিউশনটা আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। এখন ইউরিক অ্যাসিড নিয়ে একটা বড় সমস্যা আছে সমাজে, যে এখন আমরা যেটা গাউটি আর্থ্রাইটিস দেখি যে তাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো খাওয়ার একটা রেস্ট্রিকশন। ইনফ্যাক্ট ইউরিক অ্যাসিডও প্রস্রাবের সাথে বের হয়ে যায়। তো যখন কিডনি একটু দুর্বল হয় তখন এই প্রোটিন যেমন ক্রিয়েটিন যেমন বের করতে পারে না, পটাশিয়াম বের করতে পারে না, ইউরিক অ্যাসিডও বের করতে পারে না, তখন ইউরিক অ্যাসিড লেভেলটা বাড়তে থাকে। এখন ইউরিক অ্যাসিডের নর্মাল ভ্যালু মেয়েদের জন্য 5.5, ছেলেদের জন্য 7। এর বেশি যদি হয় তখনই একটা প্যানিক তৈরি হয় যে ইউরিক অ্যাসিড বেশি হয়ে গেছে, আমার এখন তো শিগগিরই ইউরিক অ্যাসিড কমাইতে হবে। কিন্তু দর্শকরা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে ইউরিক অ্যাসিড কমানোর জন্য যে ওষুধটা আমরা দেই, এই ওষুধটাতেও কিডনি প্রবলেম করতে পারে কারো, সবার না, হয়তো 10% লোকে করে, কিন্তু ওই 10% যদি আমি হই তাহলে তো সেটা আমার জন্য 100%। তো সুতরাং ইউরিক অ্যাসিড বাড়লেই যে ওষুধ খেতে হবে এই কথাটা কিন্তু ঠিক না। সেজন্য এই কথা মনে রাখবেন, যদি কারো কিডনি প্রবলেম থাকে বা কিডনি প্রবলেম নাও থাকুক,
তার যদি একবার কোনো গাউটের অ্যাটাক না হয়ে থাকে, একবার গাউট অ্যাটাক মানে কি, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, এইখানে কামড়ায় সেখানে কামড়ায়, এই ব্যথা কিন্তু গাউটে হয় না। গাউটের ব্যথা আসবে ঝড়ের বেগে আসতে, প্রচন্ড ব্যথা নিয়ে আসবে। সেটা সাধারণত পায়ের কোনো জয়েন্টে হয়, আইদার বুড়ো আঙ্গুলে বা অ্যাঙ্কেলে বা নিতে, পায়ের কোনো আঙ্গুলে মানে গিরায়, এবং সেটা প্রচন্ড ব্যথা নিয়ে আসতে হবে। এটা হলো গাউটের ব্যথা, প্রচন্ড ইনফ্লামেশন নিয়ে পেশেন্ট আসে। টুকটাক ব্যথা কিন্তু গাউটে হবে না, এই কথাটা মনে রাখতে হবে। তো এরকম যদি একবার ব্যথা হয় তাহলে তার গাউটের ওষুধ খাইতে হবে, ইউরিক অ্যাসিড খাইতে হবে, তার আগ পর্যন্ত ওষুধ না খাওয়াই সেফার। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তখন আমরা তাও গ্র্যাজুয়ালি অল্প দিয়ে দেখব যে তার ইউরিক অ্যাসিডের ওষুধের জন্য কিডনি প্রবলেম হয় কিনা। প্রথমেই একটা বা দুইটা ফেবুস্টাট খাওয়ার কোনো দরকার নাই, পরে হাফ খেয়ে দেখতে হবে যে তার ওটার জন্য কিডনি প্রবলেম বাড়লে সেটা আপনার একটা কন্টিনিউয়াস ফলো আপে রাখেন। এখন ইউরিক অ্যাসিডের ডায়েট, ইউরিক অ্যাসিডের জন্য ডায়েটটা খুবই ইম্পর্টেন্ট। ইউরিক অ্যাসিডের জন্য যে সমস্ত প্রাণী 4 পায়ে হাঁটে, যেমন গরু হোক, ছাগল হোক, উট হোক, ভেড়া হোক, দুম্বা হোক, মহিষ হোক, এই সমস্ত জিনিস টোটালি নিষেধ। এটা কিডনি রোগীদের জন্য, হার্টের রোগীর জন্য, গাউটের রোগীর জন্য একেবারেই খাওয়া। পাশাপাশি স্যার চিংড়ি মাছটা আসতেছি, আমরা পশু দিয়ে শুরু করলাম। তো আমরা যারা 4 পায়ে হাঁটে, এই সমস্ত খাবারগুলো কিডনি রোগীদের জন্য, হার্টের রোগীর জন্য, গাউটের রোগীর জন্য একদম না খাওয়াই ভালো। তাহলে গেল অ্যানিম্যাল গেল। এরপর আসছে চিকেন। চিকেন খাওয়া যাবে, কিন্তু চিকেনের গিলা, কলিজা, মগজ, চামড়া, এই 4টা জিনিস খাওয়া যাবে না। ইউরিক অ্যাসিডের জন্য 4 পা গেল, এরপর গেল চিকেন গেল। চিকেনের খাওয়া যাবে, কিন্তু গিলা, কলিজা, মগজ, চামড়া খাওয়া যাবে না। এরপর আসলো মাছ। ইউরিক অ্যাসিড যে সমস্ত সমুদ্রের মাছ, সেই মাছগুলোতে ইউরিক অ্যাসিড বেশি থাকে, সমুদ্রের মাছ খাওয়া যাবে না। আর খাওয়া যাবে না মাছের ডিম, খাওয়া যাবে না। দেশি সমস্ত মাছ খাওয়া যাবে, শিং, মাগুর, তারপরে কি বলে দেশি কোরাল, কিংবা কি বলে শোল মাছ, কিংবা রুই, কাতলা, সবই খাওয়া যাবে, কিন্তু কোনো মাছের ডিম খাওয়া যাবে না। তাহলে সমুদ্রের মাছ খাওয়া যাবে না, আর মাছের ডিম খাওয়া। ইলিশ মাছ কিন্তু দেশি মাছ হিসাবে আমরা চিহ্নিত করবেন। তাহলে মাছ কি খাবে না, ডিম খাবে না, সমুদ্রের মাছ খাবে না, মুরগির 4টা জিনিস খাবে না, আর পশু খাবে না। এই কটা জিনিস মানে অ্যাভয়েড করবে। কিন্তু কতগুলো জিনিস একেবারে, যেমন পালং শাক, যেমন ফুলকপি, যেমন মাশরুম, যেমন হলো ঢেঁড়স, যেমন হলো মটরশুঁটি, এইগুলো নিয়ে সবাই একটা বিশাল ধারণা, এগুলো ইউরিক অ্যাসিড বেশি আছে, এগুলো খাওয়া যাবে না। কিন্তু দর্শক, এই যে বললাম, এই জেনারেশনের ডাক্তাররা পরীক্ষা করে দেখেছেন, অনেকগুলো স্টাডি করে দেখেছেন যে ভিটামিন সি আর ইউরিক অ্যাসিড যদি একসাথে থাকে, তাহলে এই ভিটামিন সি ইউরিক অ্যাসিডকে শরীরে অ্যাবজর্ব করতে দেয় না। তার মানে আপনি দেখেন, এমন কোনো সবজি পাবেন না যেখানে ভিটামিন সি নাই। পালং শাক খান, ভিটামিন সি আছে, ফুলকপি খান, ভিটামিন সি আছে, মাশরুম খান, ভিটামিন সি আছে। তাহলে সমস্ত সবজিতে ভিটামিন সি আছে, সুতরাং ওই সবজিতে যে ইউরিক অ্যাসিড আছে, এই ইউরিক অ্যাসিড আর শরীরে অ্যাবজর্ব হচ্ছে না। সুতরাং সবজিতে ইউরিক অ্যাসিডের কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা নিয়ে মানুষের মনে ভীষণ মিসকনসেপশন যে আসলে মানুষ খাবে কি, সবই যদি বাদ দিতে হয়। তাহলে পটাশিয়ামটা ঠিক থাকলে কোনো সবজিতে কোনো সমস্যা নাই। দ্যাটস দি ফাইনাল মেসেজ। স্যার একটু ছোট্ট করে যদি বলতেন, পানি কতটুকু খাবে? আমাদের হাতে সময় শেষ স্যার। পানি আসলে নির্ভর করে কতটুকু প্রস্রাব করছেন একটা মানুষ। আমরা শরীরে এই যে কথা বলছি, আমি ঘাম হচ্ছে, এখান থেকে 500 সিসি পানি বের হয়ে যাচ্ছে, তাহলে 500 সিসি আমি দেখতে পাচ্ছি না। আর আমি যতটুকু প্রস্রাব করছি, একটা মানুষ যতটুকু প্রস্রাব করছে তার সাথে এই 500টা যোগ করতে হবে। তো সপ্তাহে একদিন মাপলেই হবে একটা লোক কতটুকু পেশাব করে। সে যদি 4 গ্লাস পেশাব করে, তাহলে 4 আর এই 500 ml মানে 2 গ্লাস, তাহলে 6 গ্লাস পানি খাবে। যদি 8 গ্লাস পেশাব করে, সে 10 গ্লাস পানি খাবে। যদি 2 গ্লাস পেশাব করে, 2 এর সাথে 2 গ্লাস মানে 500 সিসি যোগ করবে, 4 গ্লাস খাবে। তো মাঝে মধ্যে পেশাবটাও সব তার বাথরুমে গিয়ে মাপতে হবে কয় গ্লাস পেশাব করলো। যত গ্লাস পেশাব করবে তার সাথে 2 গ্লাস পানি যোগ করবে। এই পানির মধ্যে চা, দুধ সব কিছু যোগ করে টোটাল পানিটা আসবে। সে যদি 6 গ্লাস তার হয়, তা সারাদিনে সমস্ত লিকুইড মিলে 6 গ্লাস। আরেকটা কথা, এই কোল্ড ড্রিঙ্কসগুলো খাওয়া যাবে না। ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় শেষ। আসলে আরও অনেক কিছু আপনার কাছ থেকে জানার ছিল। ধন্যবাদ সিফাত, ধন্যবাদ দর্শকদেরকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা কথা বলছিলাম কিডনি রোগ নিয়ে। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।